ওয়েলকাম। আজকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন ক্লাস, এবং আজকে আমাদের ক্লাসটা হচ্ছে 16তম ক্লাস। আমরা দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস অফ মেডিসিন পড়ে আসছি, তারই ধারাবাহিকতায় আজকে 16তম ক্লাস। এবং আজকের দিনটি হচ্ছে 29/6/2024। টোটাল ক্লাসটি জুড়ে থাকবো আমি, ডাক্তার কাজী সাব্বির আহমদ, আপনাদের সাথে। এই প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাসটা, পুরো ক্লাসে আপনাদের সাথে আছে আমি। ও, তো আজকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন ক্লাসের যে টপিক্সটা হচ্ছে ডিপথেরিয়া। আমরা আজকে আলোচনা করব ডিপথেরিয়া নিয়ে, এবং আজকে আমাদের টোটাল ক্লাসটি হবে ডিপথেরিয়ার উপরে। ডিপথেরিয়া নিয়ে আজকে আমাদের টপিক্স রয়েছে, টপিক্সটা অনেক বড়, ডিপথেরিয়া অ্যান্ড হুপিং কফ। তো ডিপথেরিয়া এবং হুপিং কফ আজকের ক্লাসটি, প্র্যাকটিস অফ মেডিসিনের যে ক্লাস রয়েছে আজকে, এই ক্লাসটি জুড়ে ডিপথেরিয়ার ডিটেলস আলোচনা করা হবে এবং হুপিং কফের ডিটেলস আলোচনা করা হবে। প্রথম অংশ হচ্ছে ডিপথেরিয়া। তো আমরা জানবো এই ক্লাসের যে শিডিউলটি, এটি হচ্ছে এরকম ভাবে সাজানো হয়েছে। ডিপথেরিয়া কি জিনিস, ক্লাসিফিকেশন কি, এটার এটিওলজি কি বা কারণগুলো কি কি, এটা শরীরে কতক্ষণ মানে থাকে, স্টে করে, এবং এটার সিমটমস কি, ক্লিনিক্যাল ফিচার কি, সিমটমস গুলো কি কি, এবং এর কমপ্লিকেশন কি, এবং হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি, এটার মাধ্যমে ডিপথেরিয়া এই আলোচনাটি শেষ হবে। কিছু বলবেন? হ্যাঁ, বলতে ওই যে দাউদের একটা মলম পাওয়া যায় না, হোমিওপ্যাথি ইন্ডিয়ান, ওটা এখন নয় আমার কাছে। বাংলাদেশি একটা আছে, কালকে পাওয়া যাবে। বাংলাদেশ কালকে পাওয়া যাবে। আমি এখন ক্লাস নিচ্ছি, এখন কথা বলা যাবে না, হ্যাঁ? ও, আমি ডাক্তারদের ক্লাস নিচ্ছি অনলাইনে। অনেক ডাক্তার আসলে তো ক্লাস নিচ্ছি। কালকে আসেন, দিয়ে দেওয়া যাবে। তো এই যে ডিপথেরিয়া, এই ডিপথেরিয়ার ডেফিনেশন, মানে ডিপথেরিয়াটা কি জিনিসটা কি মূলত, আগেই বলি। আজকে আমরা যে আলোচনাটি করছি ডিপথেরিয়ার, এই আলোচনাটি হচ্ছে সংক্রামক যে আমাদের ব্যাধিগুলো আছে, ইনফেকশন ডিজিজ, সেই সিস্টেমের কিছু রোগ। যেমন ডিপথেরিয়া কিন্তু একটা সংক্রামক রোগ। হ্যাঁ, সংক্রামক রোগের মধ্যে অন্যতম একটা হচ্ছে ডিপথেরিয়া। কি হয়, গলার অভ্যন্তরে এক প্রকার ক্ষত হয়ে যায়, গলার অভ্যন্তরে এক প্রকার ক্ষত হয়, এক প্রকার সাদা পর্দা দ্বারা আবৃত থাকে, এবং গলার অভ্যন্তর থেকে নাক, ফুসফুসের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত হয় এই পর্দাটা। এবং এটা একটা জীবাণুর দ্বারা সৃষ্টি হয়, এবং এই ডিপথেরিয়া 100% সিভিলিটিক একটি ডিজিজ। তো গলায় ক্ষত হবে, সাদা পর্দা দ্বারা আবৃত থাকবে, এবং সেটা নাক এবং মুখ, গলা অভ্যন্তর পর্যন্ত, ফুসফুস পর্যন্ত এটা 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 বিস্তৃতি ঘটবে।
হ্যালো স্যার। হ্যালো। 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 জয়ন্ত স্যার আছেন লাইনে? জয়ন্ত স্যার কি লাইনে আছেন? স্যার কেউ আছেন লাইনে? প্লিজ। হ্যালো। জি, আমার এখানে হঠাৎ করে আমার ল্যাপটপ লাইন না থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। দেখেন তো আমার এটা কি আসতেছে কিনা? স্ক্রিন মানে শেয়ারিং অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ারিং আউট হয়ে গেছে। জি। আমি আমার কম্পিউটার ওই লাইন থেকে অফ হয়ে গেছিল আরকি। কারেন্ট লাইন থেকে অফ হয়ে গেছিল। আমি আচ্ছা, আবার আচ্ছা। ঢুকতেছি, হ্যাঁ? এখন কি আবার ফার্স্ট থেকে হবে নাকি? স্ক্রিন শেয়ার করে শুরু করুন স্যার তাহলে আবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাস। আজকের ক্লাসটিতে টোটালি আমি থাকবো ডাক্তার কাজী সাব্বির আহমদ। আমাদের ১৬তম ক্লাস আজকে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ডিপথেরিয়া। আমি আগেই বলি যে ডিপথেরিয়াটা হচ্ছে কি সংক্রামক ব্যাধি যে মানে যে গ্রুপ, সেই গ্রুপের একটি ডিজিজ এবং এটি হচ্ছে একটা সিফিলিটিক ডিজিজ। এই ডিপথেরিয়ার একটা সংক্রামক রোগ। এটা গলায় হয় এবং গলার ভিতরে হয়। সেখানে কি হয়? ক্ষত হবে। সেখানে এক প্রকার ক্ষত হবে এবং ক্ষত হওয়ার পরে সাদা পর্দার মতো আবৃত পড়বে এবং সেটা মুখ এবং গলা পর্যন্ত যাবে, নাক ফুসফুসের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত হবে এই ক্ষতটা। এটা একটা জীবাণুর দ্বারা সৃষ্ট এবং জীবাণুর নাম হচ্ছে কেবলস নোফ্লার ব্যাসিলাস। কেবলস কেলবোস নোফ্লার ব্যাসিলাস নামক এই জীবাণু দ্বারা এটা সৃষ্ট হয় এবং এটা একটি ক্ষত সৃষ্টিকারী একটি ডিজিজ এবং এটা 100% সিভিলিটিক ডিজিজ। এটার মেইনলি ৪টা ভাগে এটাকে ভাগ করা হয়েছে এই ডিপথেরিয়াকে। একটি হচ্ছে গলার ডিপথেরিয়া, একটা হচ্ছে ষড়যন্ত্রের ডিপথেরিয়া, একটা হচ্ছে নাকের ডিপথেরিয়া, আর একটা হচ্ছে ব্যতিক্রমী বা মানে ব্যতিক্রম ধর্মী একটা ডিপথেরিয়া। এবং এটাকে তারা ভাগ করছে ৪টা ভাগে। দেয়ার আর 4 টাইপস অফ ডিপথেরিয়া। একটা হচ্ছে ফসাল ডিপথেরিয়া, ল্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া, নেজাল ডিপথেরিয়া এন্ড এটাইপিক্যাল ডিপথেরিয়া। এটাকে আমরা বাংলায় বলি গলার ডিপথেরিয়া, ষড়যন্ত্রের ডিপথেরিয়া, নাকের ডিপথেরিয়া এবং ব্যতিক্রমী একটা ডিপথেরিয়া। বুঝলাম। এটা কোন কোন কারণে হয়? এই ডিপথেরিয়ার ইটা কি, মানে কারণ কি, এটিওলজি কি? এটি হচ্ছে আগে বলেছি কেলবোস লোফটার ব্যাসিলাস নামক এক প্রকার জীবাণুর কারণে এটা সৃষ্ট হয়, যেটাকে বাংলায় আমরা বলি করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। এটার কারণে এই জীবাণুর কারণে এই ডিপথেরিয়া সৃষ্টি হয়। এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে গলা এবং মুখের ভিতরে একরকম পর্দা জন্মায়, সেখানে শ্বাসকষ্ট হয় এবং ওইটা টক্সিন দ্বারা
কারণে জ্বর এবং বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এই হচ্ছে কারণ। বিড়ালই এই রোগের জীবাণুবাহক। এই ডিপথেরিয়ার জীবাণুবাহক হচ্ছে বিড়াল। বিড়াল দ্বারা কোনো সংক্রমণ বেশি হয়ে থাকে। বিড়াল দ্বারা এই রোগ সংক্রমণ বেশি হয়ে থাকে। বাড়িতে যদি একটি শিশুর হয় এই রোগ ডিপথেরিয়া, তাহলে প্রত্যেক শিশুর এটা আক্রান্ত হয়ে পড়ে। এখন একটা জিনিস জানবো, আমরা কি জানলাম? ডিপথেরিয়াটা কি জিনিস, ডিপথেরিয়ার ক্লাসিফিকেশন জানলাম, এবং ডিপথেরিয়ার কি জানলাম, কারণ জানলাম, এটিওলজি জানলাম। এখন এটা মানব শরীরে কতদিন, এই ডিপথেরিয়ার শক্তিকাল কতদিন পর্যন্ত থাকে? এটা 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 রেস্টে করে হচ্ছে 2 থেকে 4 দিন। রেস্টের পিরিয়ড হচ্ছে 2 থেকে 4 দিন। এটা হচ্ছে ডিপথেরিয়ার রেস্টে করে। ভালো কথা। তাহলে আমরা ডিপথেরিয়া কি জানলাম? এটা ক্ষতকর একটি রোগ, ক্ষত হয় গলার অভ্যন্তরে, ক্ষতকর একটা রোগ, বিভিন্ন কারণে ক্ষত হয় এবং সে কারণে এটা হয়। ডিপথেরিয়ার 4 প্রকারের। এর মধ্যে আবার গলার ডিপথেরিয়া আছে, ষড়যন্ত্রের ডিপথেরিয়া আছে, এরপরে নাকের ডিপথেরিয়া আছে, ঠিক আছে, ব্যতিক্রমী ডিপথেরিয়া আছে, এবং এটি অনেকগুলো কারণের জন্য হয়, সেগুলো বললাম। কেলবস লফটার ডিপথেরিয়া এই কারণে হয়। এরপরে জীবাণুর কারণে, এই টক্সিনের কারণে জ্বর হয়। বিড়াল কিন্তু এই রোগের জীবাণুবাহক, এবং বাড়ির যদি কোনো বাচ্চার হয় বা যে কারোর হয়, তাহলে এটা কিন্তু সবারই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটা 2 থেকে 4 দিন স্টে করে। এখন যখন এই ডিপথেরিয়া হয়, তখন রক্তের মধ্যে শ্বেতকণিকা বৃদ্ধি হয়। রক্তের মধ্যে প্যাথোলজিক্যাল যে ফাইন্ডিংস আমরা পাই, এটা হচ্ছে সেই ফাইন্ডিংস এর আলোচনাটা যেরকম হয় যে কেমন থাকে ফাইন্ডিংস গুলো, সেখানে ডাব্লিউবিসি বেশি হয়। ডাব্লিউবিসি বেশি হয়। ডিপথেরিয়া যখন মানুষের হবে, যদি আমরা তখন কোনো রুগীকে সিবিসি টেস্ট করতে পাঠাই, তাহলে তখন আমরা কি দেখতে পাবো? যে রক্তের মধ্যে ডাব্লিউবিসি বেশি হয়েছে, এবং যে আরবিসি যেটা আছে সেটা কমে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে, সেটা কম, মানে ডিক্রিজ হবে, এবং ডাব্লিউবিসি বেশি হবে। এই ডিপথেরিয়া, এবং ডিপথেরিয়া আগে বলেছি এটা একটা ক্ষতকর, গলার মধ্যে ক্ষত হবে, এবং এটা সিফিলিটিক কন্ডিশনের ডিজিজ, এবং এটা ডিপথেরিয়াটা হচ্ছে সম্পূর্ণ সংক্রামক ডিজিজ। এটা গলায় হয়, ষড়যন্ত্রে হয়, নাকে হয়, এবং ব্যতিক্রমী কিছু কারণে অন্যান্য ইসে হয়। তো মূলত মেইনলি এটা জীবাণুঘটিত রোগ। এটার যখন হবে তখন দেখা যাবে যে গলার যে গ্ল্যান্ড গুলো সেগুলো কিন্তু ফুলে যাবে, সোয়েলিং হবে, রেডনেস হবে। এটার কারণে এই বিষাক্ততা এটি রক্তে ছড়িয়ে পড়বে। রক্তে ছড়িয়ে পড়লে সেখানে সেপ্টিসিমিয়া হবে, লাংস ছড়ায় পড়বে, সেখানে ব্রঙ্কো নিউমোনিয়া হতে পারে। যদি সেটা ইউরিনারি সিস্টেমে যায়, তাহলে মূত্রযন্ত্রে ইনফ্লামেশন হবে। এরকম সব জায়গায় এটা যেখানে যেখানে যাবে সেই জায়গাগুলোতে এটা তার প্রভাব বিস্তার করবে। এটা ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচার অথবা সিমটমস। ক্লিনিক্যাল ফিচার এবং সিমটমস কি? তাহলে আমরা আলোচনা করছি, ডেফিনেশন আলোচনা করেছি, ক্লাসিফিকেশন আলোচনা করেছি, এটিওলজি আলোচনা করেছি, এবং স্টেপ পিরিয়ড আলোচনা করেছি। এখন আলোচনা করব ক্লিনিক্যাল ফিচার এবং সিমটমস। দুইটা একই জিনিস। ক্লিনিক্যাল ফিচার এবং সিমটমস দুইটা হচ্ছে একই জিনিস। আমরা ওইগুলো নিয়ে কথা বলতে হবে। আমি এখানে সিমটমসকে কয়েকটা ভাগে ভাগ করেছি, সিমটমস একটু ডিপলি আলোচনা করব, এবং ক্লিনিক্যাল ফিচারটা কথা বলে নিই। যে ক্লিনিক্যাল ফিচারটা হচ্ছে এরকম যে এই রুগীদের যে পালসটা হচ্ছে দ্রুতগামী হবে, কিন্তু সেটা দেখা যাবে, সেটা কিন্তু পালস ধরলে মনে হবে যেন খুব ধীর। পালস দ্রুত গতি হইলেও সেটা কিন্তু বোঝা যাবে না।
এবং তার যে গ্ল্যান্ড গুলো সেগুলো কিন্তু ফুলে যাবে ডিপথিরিয়া রোগীদের। কাশি হবে, দুর্বলতা, অবসাদ দেখা দেবে, শ্বাস প্রশ্বাসে মুখে দুর্গন্ধ হবে, মুখ হতে লালা জাতীয় এক ধরনের পদার্থ পড়বে রোগীদের। হ্যাঁ, টনসিল দুটো ফুলে যাবে, টনসিলের উপরে সাদার মতন পর্দা পড়বে, জ্বর খুব বেশি থাকে না, কিন্তু জ্বর ভাব থাকে। প্রথম অবস্থার দিকে সামান্য জ্বর থাকে, গলা ব্যথা হয়, গলার অভ্যন্তর ভাগ বেশি লাল হয় এই রোগীদের। অধিকাংশ সময় দেখা যায় যে আহ, নাকের ভিতরের মধ্য দিয়ে খাদ্যদ্রব্য কিন্তু মানে স্থান পরিবর্তন করে নাকের মধ্য দিয়ে, এবং আহ, নাকের দিয়ে রক্ত মিশ্রিত এক ধরনের প্লেট বের হবে। হুম, সমগ্র গলার নালীর মধ্যে এক রক্ত বর্ণ হবে। ঠিক আছে, তালু গ্রন্থিটা, আলজিহ্বা, ফ্যারিংস, এসব মানে ঝিল্লি, এগুলো সৃষ্টি হবে, এগুলো এখানে কি হবে, ক্ষত সৃষ্টি হবে। এগুলো কিন্তু ক্লিনিক্যাল ফিচার। এখন আমি যে সিমটমস আলাদা করেছি এখান থেকে, সিমটমস বলতে আমি 4টা ভাগে ভাগ করা হয়েছিল: গলার ডিপথেরিয়া, ষড়যন্ত্রের ডিপথেরিয়া, নাকের ডিপথেরিয়া, আর হচ্ছে ব্যতিক্রমী। এইগুলো নিয়ে কথা বলবো। যেমন গলার ডিপথেরিয়া, ম্যাক্সিমাম রোগীদের গলার ডিপথেরিয়াটা ধরা পড়ে। ডিপথেরিয়াটা প্রথমে গলায় ধরা পড়ে এবং 100 থেকে 103 ডিগ্রি জ্বর হয়, অসুস্থ বোধ করে, রোগীর গলা ব্যথা হয়, দুর্বলতা বোধ করে, খাইতে অনিচ্ছা, এই সমস্ত কিন্তু অসংখ্য লক্ষণ পাওয়া যায়। বমি বমি ভাব হয়, গিলতে কষ্ট হয়, ঠিক আছে, টনসিল ফুলে যায়, ছটফট করে, ঠিক আছে। এই টনসিলের উপরে ছোট ছোট পাথর, পাথরের মতো ছোট ছোট এরকম কুচি কুচি জন্মায়। এরপরে তার যে গলার যে গলার যে ক্ষতটা, এটা ছড়ায় পড়ে, শরীরে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। এটা হচ্ছে গলার টনসিলের কিছু লক্ষণ। এটা যদি চেস্টে যায় বা ব্রঙ্কাসে যায়, সেখানে ব্রঙ্কনিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং রোগীর মৃত্যু ঘটে যায়। এটা যদি রক্তের মিশে যায়, তাহলে এই ডিপথেরিয়ার রক্তে, এর বিষাক্ততা রক্তে মিশে গেলে টক্সিমিয়া সৃষ্টি হয়, টক্সিমিয়া সৃষ্টি করে। শ্বাসযন্ত্রে প্রবেশ করলে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। এরপরে ল্যারিঞ্জিয়াল যে ষড়যন্ত্রের যে ডিপথেরিয়া লক্ষণটা হচ্ছে এরকম। এটা প্রাথমিকভাবে প্রকাশ পাইতে পারে এবং কণ্ঠ থেকে এটা বিভিন্ন জায়গায় ছড়াতেও পারে। শ্বাসকষ্ট দেখা দেয়, কাশি হয়, অস্থিরতা হয়, দেহ দেহ কি একটা নীলা বর্ণ ধারণ করে। এবং এটা যদি বেশি আকাশ ছড়ায় পড়ে, 2-3 দিনের মধ্যে রোগীর মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে। আমরা সিমটমস এর মধ্যে আর একটা পয়েন্ট দেখতে পাই, সেটা হচ্ছে নেজাল যে ডিপথেরিয়া, নাকের ডিপথেরিয়া, সেটা কেমন, তার সিমটম গুলো কেমন। একটা কৃত্রিম পর্দা, এবং সেখান থেকে যেটা ঘটবে সেটা হচ্ছে এটা 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 নাকের থেকে এটা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়বে, মানে ক্ষত, সাদা একটা ক্ষত পর্দা, এবং এখানে নাক থেকে রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত রস বেরোবে, এরকম। এই 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 লক্ষণগুলো আমরা পাবো। ডিপথেরিয়ার যে কমপ্লিকেশন, এখন আমরা আলোচনা করব যে ডিপথেরিয়ার যে কমপ্লিকেশন গুলো কি কি। যেমন লিভার বৃদ্ধি পেতে পারে, লিভারে ব্যথা হতে পারে, এগুলো কমপ্লিকেশন। রক্ত সঞ্চালন কমে যাবে, সেখানে ইডিমা দেখা দিতে পারে, শোথ দেখা দিতে পারে। রোগ সেরে গেলে রোগীরা নাকে সেরে কথা বলে, নাক মুখ দিয়ে রক্ত পড়ে। কানে, হ্যাঁ, কানের গোড়ায় ইনফ্লামেশন হয়, হাঁপানি হতে পারে। হার্টের যে পেশিগুলো, সেখানে হার্ট মাসল ইনফ্লামেশন হতে পারে, নার্ভ প্যারালাইজ হতে পারে, এগুলো দেখা দিতে পারে। অনেক সময় কনজাংটিভা, চোখে হতে পারে, চর্মের স্কিনে ক্ষত হতে পারে, কান, নাক, নাভি, এরপরে সেক্সুয়াল অর্গান, এগুলো ক্ষত হতে পারে, বিভিন্ন রকম ক্ষত হতে পারে। এটা তো সিভিরিটি কন্ডিশনের একটা ডিজিজ। এবং এই ডিপথেরিয়ার সাথে কখনো ব্রঙ্কোনিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, এই সমস্ত দেখা দিতে পারে।
তো এগুলো আমরা জানলাম। এবং একটা বিষয় জানার দরকার যে যদি এই ডিপথেরিয়ায় 5 মাস থেকে 1 বছরের শিশু আক্রান্ত হয় তাহলে 60-70 দিনের মধ্যে মৃত্যুবরণ ঘটে। এজন্য ছোটদের সবসময় ডিপথেরিয়া থেকে রক্ষা করতে হবে, মানে সেফ রাখতে হবে। বিড়ালের পাশে যেতে দিলে হবে না। বিড়াল থেকে এই ভাইরাসটা বেশি ছড়ায়। 5 মাস থেকে 1 বছরের শিশুরা যদি আক্রান্ত হয় তাহলে 2 মাসের মধ্যে তাদের মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে। এবং যেই এটার আক্রান্ত হোক না কেন, যে বয়সেরই হোক না কেন, যে সুচিকিৎসা না হয় তাহলে রোগীর মৃত্যুবরণ ঘটবে। এটা এই ডিপথেরিয়াটা এই পর্যায়ে যাবে। এক সময় রোগীর ঘ্রাণ শক্তি থাকে না, রোগী শুনতে পায় না, শ্রবণ শক্তি থাকে না, রোগীর বাক শক্তি থাকে না, এরকম হয়ে যায়। রোগী সম্পূর্ণ একটা জড় পদার্থ হয়ে যায়। এতটাই এর ভয়ানক। এক পর্যায়ে গ্যাংগ্রিনের সৃষ্টি হয় শরীরে, এরকম হতে পারে। এটার আমরা হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি হতে পারে? রোগী কখনো ঠান্ডা লাগানো যাবে না, গরম কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। সবসময় তো জামা কাপড় পরিষ্কার রাখতে হবে, বিশুদ্ধ বাতাসে রাখতে হবে, এবং রৌদ্র আছে এরকম শুষ্ক ঘরে রাখতে হতে হবে। হ্যাঁ, এরকম রাখতে হবে। আমরা বাহ্যিক ভাবে ক্যালেন্ডুলা, এসিনিশিয়া, হাইড্রাসিস, ফার্টিলোগ এগুলো মাদার টিংচার এগুলো আমরা ব্যবহার করতে পারি যদিও। তো তারপরেও আমাদের কিছু মেডিসিন আছে সেগুলো প্রয়োগ করব। যেমন এই রোগীদের আবার খাদ্য খাবারের দিক দিয়ে যদি বলি, দুধ, হ্যাঁ, মুরগির ডিমের যে হলদে অংশ এগুলো খেতে দিতে হবে। মাঝে মাঝে বার্লি, সাগু, হরলিক্স, বেদানার রস, ফল ফ্রুটস এগুলো দিতে হবে। মিনিমাম 5টি মেডিসিন বলবো, এবং আরো কিছু মেডিসিন রয়েছে সাথে, যেমন ডিপথেরিনাম। ডিপথেরিয়া রোগের মেডিসিন আছে ডিপথেরিনাম, উৎকৃষ্ট উৎকৃষ্ট ওষুধ। ঠিক আছে? এই ডিপথেরিনাম মেডিসিনটা কি কারণে, কোথা থেকে, কিভাবে, এগুলো আমরা মেটেরিয়া মেডিকা ক্লাসে জেনে নেবো, অথবা নিজেরা মেটেরিয়া মেডিকা বই পড়ে জেনে নেবো। এগুলোর বিস্তারিত এখন বলবো না। মার্কুরিয়াস সিয়ানেটাস এই রোগের আবার প্রধান ওষুধ। ফার্টোলাক্কা আরেকটা খুব ভালো মানের ওষুধ। ল্যাকেসিস খুব ভালো ওষুধ আরেকটা। এছাড়া আছে এসিড মিওর। এছাড়া আরো যে মেডিসিন গুলো দেওয়া যায় সেগুলো হচ্ছে ব্যাপটেসিয়া, এসিড নাইট্রিক, আর্সেনিক অ্যালবাম, এরপরে ল্যাককেনাইনাম, কেলিমিউরিটিকাম, কেলিবাইকুরুমিকাম, কোবরা, লাইকোপোডিয়াম। এই ওষুধগুলো লক্ষণ সাদৃশ্যে আসতে পারে। তাহলে আমরা ডিপথেরিয়া সম্পর্কে বিস্তারিত জানলাম। এটা কি জিনিস, কত রকমের হয়, কারণ কি, স্টে পিরিয়ড কত, এটার এটার যে রক্ত টেস্ট করলে আমরা কি কি বেশি কম থাকবে, ক্লিনিক্যাল ফিচার কি, সিমটমস কি, এটার কমপ্লিকেশন কি, এবং হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি, ডিটেলস আমরা জানলাম। এখন আমাদের আরেকটা টপিক আছে, সেটি হচ্ছে হুপিং কফ। প্র্যাকটিস অফ মেডিসিন আজকে 2টা টপিকস, একটা শেষ করলাম আর একটা শুরু। হুপিং কফটা কি জিনিস মূলত? মানে হুপিং কফটা হচ্ছে কাশির মধ্যে হুপ হুপ করে শব্দ হয়। এই যে হুপ হুপ করে শব্দ, যে কাশিগুলো, এটাকে হুপিং কাশি বলে এক কথায়। এটাও একটা সংক্রামক রোগ। এবং অনেকে যে এই যে খুশখুশি কাশি, কাশি এবং আক্ষেপিক কাশি, অনবরত কাশতে থাকে, এই কাশির মধ্যে, বারবার কাশির মধ্যে যে হুপ করে যে শব্দ হয়, এই কারণেই এর নামকরণ করে হুপিং কাশি। কারণ কি? কারণ কি এই রোগের কারণ কি? এই কারণে হচ্ছে জীবাণু। জীবাণু মেন কারণ। কোন জীবাণু? ব্যাসিলাস পার্টুসিস নামক জীবাণু এটার প্রধান কারণ, সংক্রমণের প্রধান কারণ। আরেকটা হচ্ছে হিমোফাইলাস পার্টাসিস, এইটার আরেকটা নাম হচ্ছে ব্যাসিলাস পার্টুসিস। অতিরিক্ত ঠান্ডা ধুলাবালি স্থানে বসবাস করা যাবে না, করলেই এই হুপিং কাশি হবে। দুর্বল, গন্ডমলা, ধাতুগ্রস্ত শিশু, এগুলো কিন্তু হুপিং কাশি এগুলো এদের হয়।
বাইরের বাতাস জলীয় অংশের পরিমাণ বৃদ্ধি পাইলে, বাতাসে যদি ঠান্ডা এবং জলীয় অংশের পরিমাণ বেশি থাকে হুপিং কাশি হতে পারে। ওরা শারীরিক রক্তে পটাশ ক্লোরাইড নামক ইনঅর্গানিক পদার্থের কমে যায়, তাহলে কিন্তু এটা হতে পারে। তাহলে আমরা জানলাম কোন কারণে হতে পারে। আরেকটা হচ্ছে হুপিং কাশির যে কিছু কারণ আমরা জানলাম, এখন আমরা জানবো কিছু সিমটমস। ঠিক আছে, কোন কোন লক্ষণে হুপিং কাশি হয়। কাশতে কাশতে দম আটকে আসে, ফুসফুসের সমস্ত বাতাস বের হয়ে গেলে রোগী দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। দীর্ঘ নিঃশ্বাস মানে যখন তার সম্পূর্ণ বাতাস বের হয়ে যায় তখন সে জোরে দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করে। এই হুপিং কাশি 3 থেকে 4 সপ্তাহ, স্থায়ী কাল হয় 3 থেকে 4 সপ্তাহ, এবং 3-4 সপ্তাহ থেকে শুরু করে 3 মাস পর্যন্ত স্থায়ী হয়। যদি শিশুদের হয় আরো বেশি দিন হতে পারে। রাত্রিকালে কাশি বৃদ্ধি পায়। এই হুপিং কাশি, হুপিং কাশির ধমক আসছে, কাশি আসছে, এই আশঙ্কায় রোগী খুব বেশি টেনশন ফিল করে। কাশির সঙ্গে অনেক সময় বমি হয় বা বমি বমি ভাব হয়, নসিয়া ভমিটিং যেটা বলে। নাক কান মুখ দিয়ে রক্ত নির্গত হতে পারে। কাশতে কাশতে অনেক সময় চোখের সাইড থেকে রক্ত আসতে পারে, খুব সিভিয়ার কন্ডিশনে যখন যাবে। হুপিং কাশির কিছু কন্ডিশন আছে, যেমন ক্যাটারাল কন্ডিশন। 3টে কন্ডিশন আছে ক্যাটারাল কন্ডিশন। এটা হচ্ছে প্রথম অবস্থায় সামান্য সর্দি জ্বর হয়ে চোখ লাল বর্ণ হয়, নাক চোখ দিয়ে পানি পড়ে, হাসি, সিলেকশন আওয়াটা প্রভৃতি। আর এটা কনভালসিভ কন্ডিশন, পীড়ার দ্বিতীয় অবস্থা বা রোগের দ্বিতীয় অবস্থা। কাশির মানে হঠাৎ আক্রমণ তীব্রতর হয়ে ওঠে এবং রোগী খুব কষ্ট পায় এই সময়। আর একটা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন, রোগের তৃতীয় অবস্থা, এবং এখানেই কাশির সাথে মানে কাশির বেগটা কমে যায় এবং শ্লেষ্মা নির্গত হয়। এটা হচ্ছে কন্ডিশন। এই হুপিং কাশির স্টে পিরিয়ডটা কতদিন? স্টে পিরিয়ড কতদিন? এটা সাধারণত 7 থেকে 14 দিন পর্যন্ত স্টে করে। 7 থেকে 14 দিন। আমরা জানলাম হুপিং কাশি কি জিনিস, কাকে বলে, কারণ কি, লক্ষণ কি, কন্ডিশন কি, স্টে পিরিয়ড কি। তাহলে আমরা হুপিং কাশি সম্পর্কে জানলাম। কি জানলাম? সংজ্ঞা, কারণ, লক্ষণ, কন্ডিশন এবং তার স্টে পিরিয়ড। আর একটা জিনিস জানা দরকার, এই হুপিং কাশি কারো দেহে সংক্রমিত হলে সর্বোচ্চ 8 দিন, মানে সর্বনিম্ন 8 দিন এবং সর্বোচ্চ 18 দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পাবে। এটি ওই যে বললাম হেমোফাইলাস পার্টাসিস নামক জীবাণুর কারণে হয়, অথবা ব্যাসিলাস পার্টাসিস নামক জীবাণুর কারণে হয়। এর কমপ্লিকেশন গুলো কি এখন দেখবো। মুখমণ্ডলে রক্তস্রাব হয়, এরপরে ব্রোঙ্কাইটিস, এরপরে এই রক্ত মানে রক্তকাশি হয়, এইগুলো প্রায় দেখা যায়। ব্রোঙ্কোনিউমোনিয়া হলে আরো সমস্যা দেখা দেয়, মারাত্মক হয়ে ওঠে রোগী, খারাপ অবস্থায়। কাশতে কাশতে মলদার রেকটাম বের হয়ে যেতে পারে, চোখ হতে রক্তক্ষরণ হয়, রোগী কাশলে ফুসফুসের ক্রিয়া শক্তি নষ্ট হয়ে যায়। প্রবল আক্ষেপিক কাশির জন্য শ্বাসনালীতে সমস্যা দেখা দেয়। ঠিক আছে, এবং হার্টের হার্টের অনেক সময় হার্টে চাপ পড়ে, কার্ডিওভাস্কুলার সিস্টেম বিকৃতি দেখা দিতে পারে। তো যদি 2 থেকে 3 বছরের নিচের বাচ্চাদের এটা হয় তাহলে এটা কিন্তু ভয়ের কারণ। অনেক সময় দম বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া পরবর্তীকালে কিন্তু ফুসফুসে যক্ষ্মা পর্যন্ত হয়। আমরা এখন জানবো যে হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি। হুপিং কাশির হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি হবে? যেমন বাচ্চারা যেন রাগ না করে,
ভয় না পায়, অসন্তোষ না, এগুলো একটু খেয়াল রাখতে হবে। বেশি মানে কান্দানো যাবে না। এরপরে তরল এবং পুষ্টিকর সহজ খাদ্য খেতে দিতে হবে। হ্যাঁ, জ্বর না থাকলে দুধ, ফলের রস, মাছ এগুলো খাদ্য দিতে হবে। জ্বর থাকলে, যদি জ্বর থাকে তাহলে দুধ, ছাগু এগুলো খাদ্য দিতে হবে। এর কিছু মেডিসিনের কথা বলবো, যেমন পার্টোসিন, হুপিং কাশিতে খুবই উপকারী। পার্টোসিন খুবই উপকারী। ইপিকাক খুবই উপকারী। এন্টিমটার্ট, অ্যাসিড কার্বলিক, পস্টিকাম এগুলো খুবই উপকারী মেডিসিন। এছাড়াও আছে ক্যাকটাস, আর্নিকা, অ্যাম্ব্রাগ্রিসিয়া, ড্রোসরা, ক্রোলিয়াম, কেলিকার্ব, কুপ্রাম মেটালিকাম, ব্রায়োনিয়া, বেলোডোনা, খুব ভালো মানে উপকারী মেডিসিন। এখন হুপিং কাশি যখন আমরা প্যাথোলজিক্যাল কন্ডিশন জানবো, তখন কিন্তু ডাব্লিউবিসির সংখ্যা বেশি পাবো। এরপরে সর্দি, শ্লেষা এগুলো পরীক্ষা আমরা করে নেব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা জানলাম যে হুপিং কাশির কি জিনিস, এটিওলজি কি, সিমটম কি, কন্ডিশন কি, স্টে পিরিয়ড কি, কমপ্লিকেশন কি এবং হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট। তাহলে আজকে আমরা দুইটা জিনিস জানলাম, একটি হচ্ছে হুপিং কফ আর একটা হচ্ছে ডিপথিরিয়া, দুইটা সংক্রামক ব্যাধি। তো সম্মানিত উপস্থিতি, যারা অডিয়েন্স রয়েছেন, আজকে ক্লাসটা এ পর্যন্তই, এবং এই স্লাইডের মধ্য দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। যারা উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে।